বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি বলে আবেদনে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করে। নমস্কার, যে ভিডিওটা দিয়ে আজকে শুরু করলাম সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি এখন ইংল্যান্ডে আছেন, তাকে বাংলাদেশে আগমন সেটা যেভাবে হোক ঠেকাতে হবে, এই উদ্দেশ্য নিয়ে ইউনূস সরকার যে তার বিরুদ্ধে ফার্দার সুপ্রিম কোর্টে গেছেন, তার 4টি মামলা সেটি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট, কিন্তু তাকে ঠেকাতে হবে, তাকে দেশে ফিরতে দেওয়া হবে না। সেই জন্যে তার বিরুদ্ধে তারা গেছে সুপ্রিম কোর্টে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ বলেছেন যে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। যে কথাটা সত্যি সেটা হচ্ছে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের যে চেয়ারম্যান অর্থাৎ যিনি লিড করবেন তার দলকে, তাকে দেশে ফিরতে দিচ্ছে না ইউনূস সরকারের উপদেশ দ্বারা। আজ এটা অত্যন্ত সহজ এবং পরিষ্কার। নমস্কার, আমি অমিত গোস্বামী। আজ আমার চ্যানেল স্ট্রেট কাটে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটা কথা প্রথমেই বলি, একজন ভারতীয় সাংবাদিকের চোখে বাংলাদেশের ভবিতব্য, বর্তমান এবং ভবিষ্যৎ কোন দিকে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। কখনোই এটা কোনো দিকে ঝোল টেনে কথা বলা হবে না, বা নিরপেক্ষতা বজায় রাখবো, এইটুকু আমি বলতে পারি। আর যদি কেউ সেই নিরপেক্ষতা না পছন্দ করেন, তারা এখানে ভিডিওটা ড্রপ করতে পারে। আর একটু এগোনোর আগে শুধু একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিও পছন্দ করছেন তাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেল বাঁচে না। যে কথাটায় আসি সেটা হচ্ছে, এই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না বা বারবার বাধা সৃষ্টি করছে, সেটা কেন? তার কারণ হচ্ছে ইউনূস সরকার তৈরি হয়েছে এবং কন্টিনিউ করছে জামাতে ইসলামীর মদতে। এবং জামাতে ইসলামী যে কাজটা করছে সেটা হচ্ছে তারা নিজেদের লোকজন সব জায়গায় বসাচ্ছে, এবং একদিকে তারা বলছে যে ফ্যাসিস্ট সরকারের তারা উৎখাত করেছে, অন্যদিকে তারাই এগিয়ে চলেছে সেই ফ্যাসিস্ট প্রবৃত্তির দিকে। এই জায়গাটা কিন্তু বারবার করে মনে হচ্ছে আমাদের। বিএনপির আরেক মহাসচিব তিনি অত্যন্ত ক্ষুব্ধভাবে প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধে অবদান নিয়ে, অর্থাৎ এই উপদেষ্টাদের, জামাতে ইসলামী এদের অবদান নিয়ে এবং তাদের রাজনৈতিক কার্যকলাপ নিয়ে, অর্থাৎ তারা মানুষ খুনে অভ্যস্ত। এই কথাটা তিনি খুব স্পষ্ট করে বলেছেন, যেটা আপনারা এই ভিডিওতে দেখুন। আমরা বিএনপি পরিবার গঠন করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা উপদেষ্টা হয়েছে, কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেয়। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। আমার জনগণ তো এটাও জানে, খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির, 71-এর গৌরব, 90-এর গৌরব, এই গৌরব বিএনপির। অতি অবশ্যই তার প্রতিবাদ করেছে জামাতে ইসলামী। স্বাভাবিক নিয়মে জামাতে ইসলামী যতই প্রতিবাদ করুন না কেন, আজকে বাস্তব বা সত্যি কথাটা সবার সামনে অত্যন্ত পরিষ্কার, এবং এই পরিষ্কার হয়ে যাওয়ার জন্যেই জামাতে ইসলাম বড্ড অসুবিধায় পড়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, অভিযোগ উত্থাপনের আগে রিজভীর আত্মসমালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে তাদের সঙ্গে সখ্য গড়ার চেষ্টা করেছেন তা জনগণ খুব ভালো করেই জানেন। 29 ডিসেম্বর এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। বিবৃতিতে জামায়াতে ইসলামী কখনো মোনাফেকি করেনি উল্লেখ করে দলটির পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়েছে, রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মোনাফেকি নয়? যদি সারা বাংলাদেশে আজকে একটা জরিপ করা যায় তাহলে দেখা যাবে যে জামাতে ইসলামের সমর্থক আছে বড়জোর 20% এবং বিএনপির সমর্থক আছে কমপক্ষে 40 থেকে 45%। বাদবাকিটা কিছুটা আওয়ামী লীগ, কিছুটা অন্যান্যরা। কাজেই এখন নির্বাচন হলে বিএনপি যে জয়লাভ করবে এই ব্যাপারে নিশ্চিন্ত করে বলা যায়। অবশ্যই সেটা অবাধ নির্বাচন হতে হবে, না হলে নয়। এই জায়গাটাই বলার চেষ্টা করছে বিএনপি। আর বিএনপিকে বারবার ঠেলে দেওয়া হচ্ছে যে না, এখন নির্বাচন নয়। দেখুন, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস কি বলছেন সেটা আগে শুনে নিন। তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ইউনূস যাই বলে থাকুন না কেন, যে দল গণতন্ত্রে বিশ্বাস করে অর্থাৎ বিএনপি, তার যে চেয়ারম্যান তিনি হচ্ছেন রাষ্ট্রপতি জিয়ার পুত্র এবং তিনি এই মুহূর্তে অত্যন্ত পরিপক্ক রাজনীতি করেন এবং রাজনৈতিক কথাবার্তা বলেন। তিনি কি বলছেন যে গণতন্ত্রের পক্ষে কোনটা প্রয়োজনীয় সেটা একবার দেখা যায়। মাফিয়া প্রধানের পালিয়ে যাবার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনেই এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা। এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো এখন জনগণের সামনে যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। এটি গণতান্ত্রিক রীতি, গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও স্বতঃসিদ্ধ নিয়ম। এমন অবস্থায় কোন কোন মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। বরং আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। যে যাই বলুক, দাপাচ্ছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, যারা একটি অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। তারা আজ সকল গেল মোড়ে, কর্তা হলো হরে, সে একটা গল্পের মতন। তারা এখন সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন এবং তারা চিৎকার করছেন, তারা উত্তেজিত করছেন জনতাকে, অর্থাৎ তোমরা গণতন্ত্রের পথে থাকবে না। আমাদের ক্ষমতা, কেননা তারা এখন ক্ষমতা ভোগ করছেন, যে ক্ষমতার উচ্ছিষ্ট নিয়ে এত গোলমাল, সেই গোলমালে বাংলাদেশ ব্যতিব্যস্ত। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, বাংলাদেশ চট্টগ্রাম ইস্যুতে ভীষণ রকমের ফাঁপড়ে পড়ে আছে। আরাকান আর্মি তাদের প্রস্তাব নাকচ করে দিয়েছে আজকে, অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে মহাবিপদে। সেখানে দাপিয়ে বেড়াচ্ছে কারা? যে নাবালক কিছু ছাত্র যারা উপদেষ্টার পদে বসেছেন বা অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করছেন, তারা চিৎকার করছেন, শহীদ মিনারে জমায়েত করছেন এবং তারা ভুল বোঝাচ্ছেন ছাত্রদের। ছাত্রদের কাজ শুধুমাত্র রাজপথে থাকা নয়, তাদের কাজও নিজেদের পড়াশুনো করা এবং দেশের গঠনে
তারা যাতে এগিয়ে আসেন। সেটা না করে তারা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে একটি রাজনৈতিক ক্ষমতা তারা পেতে চাইছেন। তাই তাদের চিৎকারটাও একবার শুনুন। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? এক রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি। আগে দেশের সংস্কার হবে, তারপর হবে নির্বাচন। এবার প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশ তাহলে কোন পথে যাবে, বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে। এই জায়গাটা অত্যন্ত কঠিন বলা। তার কারণটা হচ্ছে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তাদের মধ্যেই কিন্তু এখন গোলমালটা প্রকট হয়ে উঠেছে। তবে একটা জায়গায় ডক্টর ইউনূস বড্ড ভুল করে ফেলেছেন। তিনি যে ভুলটা করেছেন সেটা হচ্ছে ভারতের পেছনে কাঠি করে, অর্থাৎ তিনি প্রথমেই চিকেন নেক যে নরম জায়গাটা নিয়ে কথাবার্তা বলেছেন, সেটা ভারতের সংবেদনশীলতার প্রতি আঘাত আনা। এই ভুলের খেসারত ডক্টর ইউনূসকে কিন্তু দিতেই হবে। যে জায়গাটা বলি, আজ ঠিক 5 মাস হলো যে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই 5 মাসে ভারতের দিক দিয়ে কিভাবে আমরা বাংলাদেশকে দেখছি, দেখুন, সেটা একটা প্রতিবেদন আছে। বাংলাদেশ গণ অভ্যুত্থানের আজ 5 মাস। শেখ হাসিনা ভারতে আশ্রিত। ইতিমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারত ক্রমাগত হিন্দুদের রক্ষা করার আবেদন 5 বার করেছে। বাংলাদেশ প্রত্যুত্তরে বলেছে হিন্দু নির্যাতন মিথ্যা প্রপাগান্ডা। কিছু রাজনৈতিক আক্রমণ হয়েছে বটে, আসলে বড় দেশগুলি বাংলাদেশের স্বাধীনতা সহ্য করতে পারছে না। যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ভারতের বদান্যতায়, আজ সেই ভারতের সাথে সম্পর্ক খারাপ করছে বাংলাদেশ। ভারতের বিদেশ মন্ত্রক যখন চিন্ময় দাস যেন বিচার পান, সেই অনুরোধটুকু জানালো বাংলাদেশ, বলে দিল এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, চিন্ময় বাংলাদেশের নাগরিক, কাজেই ভারত যেন চুপ থাকে। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারতের সংবাদ মাধ্যম একে আন্তর্জাতিক অঙ্গনে এনে ফেলেছে। চিন্ময় দাস ইস্যুতে ভারত এতটাই সোচ্চার যে সে হিন্দু নির্যাতনের মুখ হয়ে উঠেছে। চিন্ময় দাসের জামিন ও হিন্দু নির্যাতন এখন হয়ে উঠেছে একটা আন্তর্জাতিক ইস্যু। হিন্দুদের ওপরে বাংলাদেশে আক্রমণ হয়েছে, এটা সত্যি। বেশিটাই আওয়ামী লীগের সমর্থক বলে এবং কোথাও ধর্মীয় বিদ্বেষে, কিন্তু মার খেয়েছে সেই হিন্দু। এটা সামলাতে পারেনি ইউনূস সরকার, কারণ সেদেশে পুলিশ বাহিনী কার্যত নেই। খাপ পঞ্চায়েত ভিত্তিক শাসন চলছে। বাংলাদেশ বলছে ভারতের প্রচার মিথ্যা, কিন্তু চিন্ময় দাসকে যে ভুয়ো ও অযৌক্তিক মামলায় ফাঁসিয়ে জেলে পুরেছে একথা আজ সবাই জানে এবং আইনজীবীদের তার পক্ষে দাঁড়াতে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে ভারত তো বটেই, আমেরিকাও বাংলাদেশকে হিন্দু নির্যাতন বন্ধ করতে বলছে। আপনারা কি মনে করছেন ভারত চুপ করে বসে আছে? ভারত কিছুই করছে না। শুধু 70,000 সেনা ডিপ্লয় করেছে সীমান্তে, ব্যাস এটুকুই ভারতের কাজ। তার বাইরে ভারত কিছুই করেনি। ভারতের কূটনীতি সম্পর্কে বাংলাদেশের কোনো ধারণা নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, দেখুন এই প্রতিবেদনে ভারতের কূটনৈতিক শক্তি কতটা, এইটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। মালদ্বীপের মুইজুর নাম তো আপনারা জানেন। ক্ষমতায় আসার জন্যে ইন্ডিয়া আউট স্লোগান করলেন, ক্ষমতায় এলেন, ভারত বয়কটের জিগির ও তারপরে ভারতীয়দের পাল্টা বয়কটের ধ্বনি উঠল। মুইজু চীনের সাথে দারুণ মাখামাখি করলেন। কয়েক মাস পরে কি দেখলাম, যে মানুষ ভারতের বিরুদ্ধে এত কথা বলেছে সে ভারতের কাছে নিজেকে সমর্পণ করলেন। কেন? বৈদেশিক মুদ্রা সংকট। এখানে এখন মুইজু ভারতের ইশারায় চলছেন। এটাই ভারতের কূটনীতি। ডক্টর ইউনূস মূলত একজন স্বৈরাচারী এবং বুদ্ধিহীন একজন মানুষ, যাকে ক্ষমতায় বসিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু যে জায়গাটা মুশকিল তিনি করেছেন, তিনি বাংলাদেশে একটা মাৎসার ন্যায় সৃষ্টি করেছেন। 800 জঙ্গিকে তিনি ছেড়ে দিয়েছেন। যেই 800 জঙ্গির মূল মতবাদ হচ্ছে ইসলামী মৌলবাদ এবং তাদের নাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা বি টিম। এই টিমটি তৈরি হয়েছিল 2007 সালে। তারপরে তারা ক্রমাগত মুক্তমানা ব্লগারদের হত্যা করে। মুক্তমানা ব্লগারদের হত্যা করার পর তাদের যে চিফ, তাকে গ্রেফতার করা হয়। ডক্টর ইউনূস এসে তাকে তো ছেড়েছেনই এবং আর যত জঙ্গি ছিল তাদের ছেড়ে দিয়েছে। আর জেল থেকে বেরিয়ে সেই জঙ্গির
আস্ফালন আপনারা শুনুন একবার। আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। ইউনূস সরকারের আমলে জেল থেকে মুক্তি পেয়ে ভারত বিরোধী কার্যকলাপ শুরু করেছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জাসিমউদ্দিন রহমানি। দেখুন, ভারতের যা গুটি সাজিয়ে নিয়েছে, গুটি সাজানোর খেলা আগামী 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সিংহাসনে আরোহণের পরেই বুঝতে পারবে। কারণ প্রতিটা জায়গায় ভারত কিন্তু নিজস্ব চাল চেলেছে। হ্যাঁ, একটা কথা সত্যি, ডক্টর ইউনূস দৌড় করিয়ে দিয়েছেন ভারতীয় বিদেশ দপ্তরের এবং নিরাপত্তা দপ্তরের লোকদের। রাজনাথ সিং চীনে, এস জয়শঙ্কর আমেরিকায়, অজিত ডোভাল রাশিয়ায়, এইভাবেই কিন্তু এরা মুভ করেছে একের পর একটা রাষ্ট্রে এবং প্রায় একই সময়ে। তার কারণ কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তের জিও পলিটিক্সে ভারত লিডিং রোল নিতে চাইছে। খেয়াল করে দেখুন, আজ আরাকান আর্মি যে জায়গায় এসে পৌঁছেছে, আপনারা কি মনে করেন ভারতের কোনো মদত ছাড়া বা ভারতের প্রচ্ছন্ন সমর্থন ছাড়া এটা সম্ভব? বাংলাদেশ ইতিমধ্যে তাদের সেন্ট মার্টিন দ্বীপ হারিয়েছে এবং আরাকান আর্মি ঢুকে গেছে তাদের চট্টগ্রামের খাগড়াছড়ি অবধি। তাহলে সেই জায়গাগুলোর কোনো মূল্য নেই। এইবার ব্যাপারটা হচ্ছে আরও ভালো করে খেয়াল করুন, সেটা হচ্ছে বিএনপি এই মুহূর্তে একটি দায়িত্ববান গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের প্রতিপন্ন করার চেষ্টা করছে আন্তর্জাতিক মহলে। অর্থাৎ আন্তর্জাতিক সমর্থন বিএনপির প্রতি অবশ্যই থাকবে। তার কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ এই মুহূর্তে যে ফিরে আসবে তার সম্ভাবনা বড্ড কম, কিন্তু বিএনপি তো আছে। বিএনপি যে গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে না, এই কথা আপনি বলতে পারেন না। বরঞ্চ ভয় কাদের? ভয় হচ্ছে ইসলামী মৌলবাদীদের। ইসলামী মৌলবাদকে ধ্বংস করার জন্য কিন্তু সব কটা রাষ্ট্র, অর্থাৎ লিডিং রাষ্ট্র, তারা কিন্তু এক কাট্টা। আজকে দেখুন, এক কাতারে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী, চীন, রাশিয়া, প্রত্যেকে এক কাতারে। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে কখনো কোনো অবস্থাতে বাংলাদেশ লাফালাফি বিশেষ করে লাভ হবে না। কেন যে বাংলাদেশ লাফালাফি করছে সেটা বাংলাদেশ খুব ভালো জানেন, কিন্তু আমার যে মনে হয় যে কারণটা তারা সামনে রাখছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে ভারত কেন আশ্রয় দিয়েছে। আরে শেখ হাসিনাকে ভারত তো এর আগেও দলাই লামাকে আশ্রয় দিয়েছিল। দলাই লামাকে যখন আশ্রয় দিয়েছিল জওহরলাল নেহরু, তারপর থেকে কিন্তু বহু রাজনৈতিক আশ্রয় ভারত দিয়েছে। এটা ভারতের নীতির মধ্যে পড়ে। আরেকটা কথা, বারবার করে আপনারা বলেন যে ভারতের প্রশ্রয় শেখ হাসিনা যা খুশি তাই করেছে। 2014 সালের পর থেকে ভারতের বিদেশ নীতি একটাই ছিল, সেটা হচ্ছে অন্য দেশের বিষয়ে নাক গলাবো না যদি না ভারতের স্বার্থে আঘাত লাগে। ভারতের স্বার্থে যদি ইউনূস সরকার আঘাত না করতেন তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। খেয়াল করে দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে ভারত কিন্তু আন্তর্জাতিক মহলে হিন্দু নির্যাতন নিয়ে যে প্রচারটা করে তুলেছে, সেই প্রচারটা আজকে কিন্তু বাংলাদেশকে ঠেলে দিচ্ছে জঙ্গি রাষ্ট্র হিসেবে লোকের মনে গেঁথে দেওয়ার জন্য। এই জায়গাটা কিন্তু খুব সাকসেসফুলি ভারত করেছে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু কখনোই হিন্দুদের প্রতি এই ধরনের বিদ্বেষ নেই যে ধরনের বিদ্বেষ আজকে দেখা যাচ্ছে, রাষ্ট্র যে ধরনের বিদ্বেষ দেখাচ্ছে। কাজেই এই জায়গাটা থেকে খুব পরিষ্কার বলা যায় এই মুহূর্তে আঁতাতটা খুব চমৎকার হচ্ছে। আঁতাত হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে যেভাবে হোক তারেক রহমানকে দেশে ফেরাও, নির্বাচন করো, একটা নির্বাচিত সরকার হোক এবং বাংলাদেশ এগিয়ে যাক তার প্রগতির পথে। এটাই মূল জায়গা। অর্থাৎ ইউনূস সরকারের আয়ু বড়জোর 1 মাস, তারপরে দেশে ফিরবেন তারেক রহমান। জাতীয় সরকার গঠন হবে প্রথমে, জাতীয় সরকার গঠন হওয়ার পরে তারপরে আসবে নির্বাচন এবং এই নির্বাচনে প্রত্যাশিতভাবে তারেক রহমান জয়ী হবেন এবং প্রধানমন্ত্রী হবেন, এই বিশ্বাসটা আমার দৃঢ়ভাবে আছে। এবার আপনারা একজনের কথা জিজ্ঞেস করতেই পারেন যে শেখ হাসিনার ব্যাপারে একটা কথাই বলতে পারি, উনি এই মুহূর্তে দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি একটি বাড়িতে থাকেন, কিছু সাদা পোশাকের পুলিশ মোতায়েন আছে, সেখানে তার কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ। তিনি ইতিমধ্যে একটি ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন, যার জন্য ভারত সরকার তাকে সতর্ক করে দিয়েছে। এবং শেখ রেহানা এই মুহূর্তে চলে গেছেন ইংল্যান্ডে। তিনি আছেন তার মেয়ে টিউলিপ সিদ্দিকির সাথে। তার পক্ষে ভারতে ফিরতে হলে ভিসা প্রয়োজন হবে, সেই ভিসাটা ভারত দেবে কিনা সন্দেহ আছে। অর্থাৎ শেখ হাসিনা নিঃসঙ্গ একাকী একটি জীবনযাপন করছেন ভারতে। খুব নির্দিষ্ট লোক ছাড়া তার সাথে দেখা করার কারোরই অনুমতি নেই। আরও যেটা দুঃখের কথা সেটা হচ্ছে
একমাত্র এস জয়শঙ্কর বাদে কোনো মন্ত্রী তার সাথে দেখা করেননি। অজিত ডোভাল করেছেন, আর এস জয়শঙ্কর আর কেউ নয়। খুব হতাশ হয়ে শেখ হাসিনা একটা কথা বলেছেন অতি সম্প্রতি, যে আমি তো ভারতেও জেলখানার জীবনযাপন করছি, তাহলে আমার বাংলাদেশে ফিরে যেতে আপত্তি কেন? আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে জেলে থাকবো। কথা সত্যি যে জেলবন্দি শেখ হাসিনা অতি অবশ্যই ভারতে নির্বাসিত শেখ হাসিনার থেকে অনেক অনেক বেশি ভয়ঙ্কর, এটা মানতেই হবে। কিন্তু একটা কথা সত্যি, সেটা হচ্ছে শেখ হাসিনাকে তার মেয়ে পুতুল বা জয় বাংলাদেশে যেতে দেবে কিনা আমার গভীর সন্দেহ আছে। শেখ হাসিনা জামানা শেষ, এইবার সিংহাসনে আরোহণ পর্ব তারেক রহমানের, সেটাই হতে চলেছে। এবং ইউনুস, সেই একটা গল্প আছে, সেই এক ভিখিরিকে রাজা করে দিয়েছিল, তারপরে সেই রাজ্য দখল হয়ে যাওয়ার পরে ভিখিরি আবার তার ভিক্ষার ঝুলি নিয়ে সে চলে যায়। ঠিক সেই যা অবস্থাটা হবে ইউনুসের। ইউনুস ফিরে যাবেন প্যারিসে, আপনারা মিলিয়ে নেবেন, খুব বেশি হলে 1 মাসের ব্যাপার। নমস্কার, আজ রাখি।